আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বলেন স্বরাষ্ট্র সচিব। সারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে, তাদের দমন করার জন্যই অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আজ সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে প্রেস সচিব তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো ফরচুন বরিশালের শিরোপা উদযাপন পণ্ড, আহত অর্ধশতাধিক। চরম অব্যবস্থাপনা এবং দর্শকদের বিশৃঙ্খলার কারণে বরিশাল তামিম ইকবালের শিরোপা উদযাপন পণ্ড হয়ে গেছে। শুধু তাই নয়, উচ্ছৃঙ্খল দর্শকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে হাতাহাতি এবং ধাক্কায় আহত হয়েছে সাংবাদিক সহ অর্ধশত মানুষ। এক পর্যায়ে অনুষ্ঠান ত্যাগ করেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম সহ অন্যান্য ক্রিকেটাররা। এদিকে ৩ ঘণ্টায় থামেনি দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৫। ৩ ঘণ্টার মধ্যে থামেনি রাজধানী সায়েন্স ল্যাব মোড়ের সংঘর্ষ। সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধার ঘটনা ঘটে। থেমে থেমে চলা এই সংঘর্ষে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে ৫ শিক্ষার্থী আহত হয়েছে। তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। এবারে জানাবো শীর্ষ ১২ অর্থ পাচারকারী চিহ্নিত, বললেন প্রেস সচিব। পতিত শেখ হাসিনা সরকারের আমলে শীর্ষ ১২ জন অর্থ পাচারকারীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব। তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এদিকে সাবেক ডিআইজি মোল্লা নজরুল ৫ দিনের রিমান্ডে। জুলাই বিপ্লবে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর গুলশানে কমার্স কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন জুবাইর হত্যাচেষ্টা মামলায় সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থেকে এই রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়। এবং সর্বশেষ জানাবো দেশের জনগণ এবার অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে বলেন গয়েশ্বর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বাংলাদেশের মানুষ এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের এই সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অপারেশন ডেভিল হান্ট নিয়ে যা বলেন স্বরাষ্ট্র সচিব। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের দমন করার জন্য ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। এ পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ১৩০৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কক্ষে থেকে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে প্রেস সচিব তিনি এসব কথা বলেছেন। সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এখানে যৌথভাবে সবাই একটি সুনির্দিষ্ট পন্থায় কাজ করবে। তিনি আরো বলেছেন, এটা একটা পুলিশ অ্যাকশন, তবে আইনগত যত ব্যবস্থা নেওয়া দরকার সেসব ব্যবস্থা নিতে সব বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন, এটা একটা পুলিশ অ্যাকশন, যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার সব বাহিনীকে সেভাবেই প্রস্তুত করা হয়েছে। তিনি আরো বলেন, আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর সবার সাথে বসে ঠিক করব কিভাবে মানবাধিকার রক্ষা আইন প্রয়োগ করা যায়। আমরা সিস্টেমে গুড প্র্যাকটিস রেখে যেতে চাই, যেন আয়নাঘরার তৈরি করা না হয়। এছাড়াও পুলিশ কবে আগের অবস্থায় ফিরতে পারবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব বলেছেন, যেসব দেশে বিপ্লব হয়েছে, যেখানেই পরাজিত শক্তি কেউ রাখে নাই, আমরা অত অমানবিক হতে পারিনি। এতে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। আমরা সেই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার পরিবেশের উপর গুরুত্ব দিয়ে আইন প্রয়োগের বিষয়ে আগামী ১১ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সাথে কর্মশালা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব।
ফরচুন বরিশালের শিরোপা উদযাপন পণ্ড আহত অর্ধশত। চরম অব্যবস্থাপনা এবং দর্শকদের বিশৃঙ্খলার কারণে বরিশালে তামিম ইকবালের শিরোপা অনুষ্ঠান ফরচুন বরিশালের শিরোপা অনুষ্ঠানে পণ্ড হয়ে গেছে। শুধু তাই নয়, ধাক্কাধাক্কিতে সেখানে দর্শকদের ইটপাটকেল ছুটতে থাকায় হাতাহাতি ও ধাক্কায় এ পর্যন্ত অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। এতে সাংবাদিক সহ বেশ অনেকেই রয়েছেন। অনুষ্ঠান ত্যাগ করে ফরচুন বরিশালের অধিনায়ক তামিম সহ অন্যান্য ক্রিকেটাররা। আয়োজকদের অব্যবস্থাপনার কারণে এই সমস্যা হয়েছে বলে জানা গেছে। সেখানে অতিরিক্ত মানুষ এসে যোগ দেওয়ার পর সে এলাকায় ধাক্কাধাক্কি ধস্তাধস্তির এক পর্যায়ে সেখানে ক্রিকেটার এবং সাংবাদিক সহ মঞ্চ লক্ষ্য করে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে ক্রিকেটার তামিম ইকবাল এবং ক্রিকেটার সহ আয়োজক সংগঠনের সদস্যরা দ্রুত ওই ঘটনাস্থল ত্যাগ করেছে। এরপর অতিরিক্ত মানুষের চাপেই মূলত এই সমস্যা হয়েছে। তবে ব্যবস্থাপনায় চরম অসঙ্গতি থাকার কারণে এ ধরনের সমস্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 3 ঘণ্টা থামেনি দুই কলেজের সংঘর্ষ, 5 শিক্ষার্থী আহত। 3 ঘণ্টা থামেনি রাজধানী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। আহতরা হলেন মাহিম আহমেদ সোনু 21, আলামিন 20, রিয়ন 18, ইরফান 18 ও নাজমুল 19। জানা গেছে তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থী। রোববার সন্ধ্যায় আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের শিক্ষার্থী বলেছেন, আইডিয়াল ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে প্রথমে হাতাহাতি, তারপর ধস্তাধস্তি এবং ইটপাটকেল সহ নিক্ষেপ সহ দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রণক্ষেত্র হয়ে পড়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় এলাকায়। সেখানে পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয় এবং এই বিপুল সংখ্যক সদস্য মোতায়েনের পরেও সেখানে পরিস্থিতি স্বাভাবিক করা যায়নি, কারণ দুই পক্ষই একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছিল। সে অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে 5 জন গুরুতর আহত হয়েছে। গুরুতর আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। দুই গ্রুপের সংঘর্ষ মূলত কি নিয়ে শুরু হয়েছে সে বিষয়ে এখনও স্পষ্ট করে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে ঠুনকো বিষয় নিয়ে এদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর আগে একবার এই দুই কলেজের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছিল, তা প্রায় 3 থেকে 4 মাস আগে। তবে সেই পরিস্থিতি থামলেও আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে। এতে পুরো এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানা গেছে। শীর্ষ 12 অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে বলেন প্রেস সচিব। পতিত শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে যারা সবচেয়ে বেশি অর্থ পাচার করেছে, ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন। জানিয়েছেন, ব্যাংক খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ড ইউনূস বলেছেন, যারা যারা ব্যাংক ডাকাতির সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তারা যেন আইনের আওতার বাইরে না থাকে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। যারা দেশের বাইরে সম্পদ পাচার করেছে তাদেরকে ধরে আনতে হবে। বিদ্যুৎ খাতে বকেয়া পরিশোধে ভর্তুকির পরিমাণ 40,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 62,000 কোটি টাকা করা হয়েছে। তিনি বলেন, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানোর মাধ্যমে ভর্তুকি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। এর ফলে চলতি বছরে ব্যয় হ্রাস হবে প্রায় 11,444 কোটি টাকা। তবে বাংলাদেশ থেকে যারা সবচেয়ে বেশি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে এদের 12 জনের তালিকা প্রকাশ করেছে সরকার। এই 12 জনের মধ্যে সব থেকে বেশি টাকা যারা বিদেশে লুটপাট করে নিয়ে গেছে এর মধ্যে রয়েছে এস আলম গ্রুপ সবার শীর্ষে। এস আলম গ্রুপ সব থেকে বেশি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। তিনি একাই ব্যাংক খাত ফোকলা করে দিয়েছেন। ইসলামী ব্যাংক সহ বাংলাদেশের প্রায় সবকটি ব্যাংক থেকে সব থেকে বেশি অর্থ পাচার করেছে এই এস আলমের সাইফুল ইসলাম। এরপরে রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তিনিও ব্যাংক ডাকাতির সঙ্গে
সঙ্গে সবথেকে জড়িত। সাইফুজ্জামান চৌধুরীর পরে রয়েছে সালমান এফ রহমান। এভাবে আওয়ামী লীগের দোসররা অনেকেই বাংলাদেশের ব্যাংকিং খাতকে লুটপাট করে দীর্ঘ ১৫ বছর দেশটাকে সর্বনাশ করে ফেলেছে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। যাদের কারণে বাংলাদেশের অর্থনীতির আজ এই অবস্থা, এদেরকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেছেন।